ছোটবেলা থেকে আমি পশু পাখি খুব ভালোবাসি। আমার স্বভাবও ছিল শান্ত। জন্তু জানোয়ার পুষতে ভীষণ ভালোবাসতাম। বড় হলাম কিন্তু স্বভাব পাল্টালো না। বিয়ে করলাম অল্প বয়সে। বেশ মনের মতো একটা বউ পেলাম। স্বভাবটা খুব মিষ্টি, শান্ত। জন্তু জানোয়ার পোষার শখ আমার মতোই। আমাদের শখের চিড়িয়াখানায় একটা বিড়ালও ছিল, কালো বিড়াল। শুধু কালো নয়, বিড়ালটা বেশ বড় বটে। বিড়ালের মগজে যে এত বুদ্ধি ঠাসা থাকতে পারে, না দেখলে বিশ্বাস হয় না। বউ কিন্তু কথায় কথায় একটা কথা মনে করিয়ে দিত আমাকে। কালো বিড়ালকে নাকি ছদ্মবেশী ডাইনি মনে করা হতো সেকালে। আমিও সব কুসংস্কারের ধার ধারতাম না। বিড়ালটার নাম প্লুটো। অষ্টপ্রহর আমার সঙ্গে থাকতো, পায়ে পায়ে ঘুরতো, আমার হাতে খেত, আমার কাছে ঘুমতো। প্লুটোকে ছাড়া আমারও চলতো না। বেশ কয়েক বছর প্লুটোর সঙ্গে মাখামাখির পর আমার চরিত্রের অদ্ভুত একটা পরিবর্তন দেখা গেল। ছিলাম ধীর, শান্ত, হয়ে উঠলাম অস্থির, অসহিঞ্চু, খিটখিটে। মেজাজ যেমন তিরিক্ষি হয়ে উঠলো যে বউকে ধরেও মারধর শুরু করলাম। প্লুটোকেও বাদ দিলাম না। এক রাতে মদ খেয়ে বাড়ি এসে দেখি স্ত্রী ও বিড়াল দুটোই আমাকে এড়িয়ে যেতে চাইছে। রাগে আমার গা জ্বলে গেল। প্রাণীটাকে জোর করে ধরতে গেলে সে লেজ মোটা করে ম্যাও ম্যাও করতে লাগলো। মাথায় রক্ত উঠে গেল আমার। খপ করে চেপে ধরলাম। সেও ফ্যাস করে একটা কামড় দিল আমার হাতে। আমি রাগে অন্ধ হয়ে গেলাম। পকেট থেকে ছুরি বার করে প্লুটোর টুটি ধরলাম এক হাতে, আর এক হাতে ধীরে সুস্থে উপড়ে আনলাম একটা চোখ। প্রাণীটা ছটফট করতে লাগলো, কিন্তু আমার বিন্দু মাত্র আফসোস বা মায়া হলো না। ভোরবেলা ঘুম ভাঙবার পর একটু অনুতাপ হলো বই কি। ততক্ষণে উত্তেজনা মিলিয়ে গিয়েছিল। সেই থেকে কিন্তু প্লুটো আমার ছায়া মারানো ছেড়ে দিল। চোখ সেরে উঠলো কয়েকদিনেই, কিন্তু আমাকে দেখলেই সরে যেত কালো ছায়ার মতো। আস্তে আস্তে মাথার মধ্যে পশু প্রবৃত্তি আবার জেগে উঠল। যে বিড়াল আমাকে এত ভালোবাসতো, হঠাৎ আমার উপর তার এত ঘৃণা। আমার মনের মধ্যে শয়তানি প্রবৃত্তিকে খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে লাগলো। সে কিন্তু কোনোদিন ক্ষতি করেনি আমার, তা সত্ত্বেও ওকে নিষ্ঠুরভাবে হত্যা করার জন্য হাত নিষ্পিস করতে লাগলো। একদিন সত্যি সত্যি ফাঁসি দিলাম প্লুটোকে। হ্যাঁ, স্রেফ ঝুলিয়ে দিলাম। কেন দিলাম? কারণ আমি জানি এটা একটা ঘৃণ্য কাজ, আর এই ঘৃণ্য কাজই আমাকে পৈশাচিক আনন্দ দিচ্ছে। বাগানের একটা গাছে লটকে দিলাম দড়ির ফাঁসে। দেখলাম ওর এক চোখা দেহটা ছটফট করছে ফাঁসের চাপে। তারপর সব নিস্তব্ধ। সেদিন রাতে আরেকটা ঘটনা ঘটলো। আগুন লাগলো বাড়িতে, রহস্যময় আগুন। আমি ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙলো লোকজনের চিৎকার চেঁচামেচিতে। আমি, আমার স্ত্রী ও কাজের লোকটা প্রাণ নিয়ে বেরিয়ে আসলাম বাইরে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়ি। অক্ষত রইল শুধু নিচ তলার একটা দেয়াল। এই দেয়ালের পাশেই ছিল আমার খাট। এইদিকে মাথা দিয়েই আমি ঘুমাতাম। এই দেয়াল সদ্য প্লাস্টার করা হয়েছিল, তাই হয়তো আগুনের বিরুদ্ধে টিকে থাকতে পেরেছিল। পাড়ার সবাই অবাক হয়ে গেল সাদা দেয়ালের উপর একটা কালো ছাপ দেখে।
ছাপটার একটা আকৃতি আছে, ঠিক যেন একটা কালো বেড়াল, গলায় দড়ির ফাঁস। আমার মনে হলো বিড়ালের একটা কালো ছায়া প্রবল আক্রোশে আমার দিকেই তাকিয়ে আছে। আমি কিছু বুঝতে পারলাম না। সকাল বেলায়ও কি মানুষ দুঃস্বপ্ন দেখে? কিভাবে হলো এই দাগ? মনে পড়লো প্লুটোকে আমি গাছ থেকে নামিয়ে কবর দিইনি। যখন আগুন লাগলো প্রতিবেশীদের কেউ তাকে ঘরে ছুঁড়ে আমাদের ডাকার চেষ্টা করেছে। তারপর আগুনের প্রচন্ড উত্তাপে প্লুটোর শরীরটা হয়তো দেয়ালের সাথে পিষে গেছে। যে কোনো মানুষের কাছে এই যুক্তি আসলে খাটে না, আমার কাছেও না, কিন্তু আমি নিজেকে বুঝাতে লাগলাম এটাই হয়েছে, নিশ্চয়ই এটা হয়েছে। যুক্তি না বুঝলেও এটা বুঝলাম, দেয়ালের ওই কালো দাগ শুধু দেয়ালে না, আমার মনেও দাগ কেটেছে। এক কথায় বললে অনুশোচনার মতো, কিন্তু ঠিক অনুশোচনা নয়। তাই আবার একটা পোষ্যের খোঁজ করতে লাগলাম। আরো পরিষ্কার ভাবে বললে একটা মিশমিশে কালো বিড়ালের খোঁজে ঘুরতে লাগলাম সমাজের নিচু তলায়। মাঝে কয়েকটা দিন কেটে গেল। একদিন বসে আছি একটা নোংরা সরাইখানায়। চারদিকে চলছে মদ্যপ লোকেদের চেঁচামেচি। হঠাৎ দেখতে পেলাম এমনই একটি বেড়াল বসেছিল পিপের ওপর, অথচ একটু আগেও জায়গাটা শূন্য ছিল। অবিকল প্লুটোর মতোই বড়, মিশমিশে কালো, শুধু বুক ছাড়া। সেখানটা ধবধবে সাদা লোম। সরাইখানার মালিককে বললাম, বেড়ালটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, চাইলে কিছু টাকা কড়ি দিয়ে ওকে বাড়ি নিয়ে যেতে চাই। লোকটা খুব চটে গেল আমার উপর। আরে ভাই, এই বিড়ালকে আমি জন্মেও দেখিনি, যা করবার করেন, যেখানে খুশি নিয়ে যান, তাতে আমার কি, জানতো এখান থেকে। বিড়ালটার মালিকের সন্ধান পেলাম না। মনটা ভারী খুশি হয়ে উঠল। এটাই তো আমি খুঁজছি। গায়ে হাত দিতেই যেন আদরে গলে গেল সে। ঘোর ঘোর শব্দ করে জানিয়ে দিল আমাকেও তার পছন্দ হয়েছে। হঠাৎ লক্ষ্য করলাম এরও একটা চোখ নেই। কেমন অস্বস্তি বোধ হলো। কোটার হ্যাটটা নিয়ে উঠে চলে আসতে লাগলাম। বিড়ালটা আমার পিছু নিল। আর এড়িয়ে যেতে পারলাম না। বাড়িতে নিয়ে এলাম তাকে। বিড়ালটাকে দেখে মনে হলো ওর জন্মই হয়েছে এ বাড়িতে। অল্প সময়ের মধ্যেই বাড়ির পরিবেশের সাথে মানিয়ে নিল সে। সেই কারণেই আরো বেশি করে আমার বউ ভালোবেসে ফেললো নতুন বিড়ালটাকেও। ওর নয়ন মনে হয়ে উঠল। ভেবেছিলাম আমার চরিত্র আর ভোল পাল্টাবে না, কিন্তু আমার ক্ষেত্রে ঘটলো তার উল্টো। ভালোবাসা দূরের কথা, দিনকে দিন মনের মধ্যে ক্রোধ আর ঘৃণা জমা হতে লাগলো নতুন বেড়ালের প্রতি। কোত্থেকে যে এত হিংসা, বিদ্বেষ, রাগ মনে এলো বলতে পারবো না। বেড়ালটার আদেখলে পোনাও বাড়লো তালে তাল মিলিয়ে। যতই মাথায় খুন চাপতে লাগলো আমার ওর প্রতি, ততই আমার গায়ে মাথায় কোলে চাপার বহর বেড়ে গেল হতভাগার। প্রতিবারই ভাবতাম দিন শেষ করে, সামলে নিতাম অতি কষ্টে। বউ কিন্তু একটা জিনিসের প্রতি বারবার দৃষ্টি আকর্ষণ করতো আমার। তা হলো কালো বেড়ালের সাদা বুক। প্লুটোর সঙ্গে তফাৎ শুধু ওই জায়গাটায়। সাদা ছোপটা দেখতে অবিকল ফাঁসির দড়ির মতো। আমি যতবার ওকে দেখতাম ততবার প্লুটোর কথা মনে পড়তো। আমি
পারত পক্ষে ওর সামনে থাকতাম না, কিন্তু সারা দিন আমার পায়ে পায়ে ঘুরতো। আমি সোফায় বসলে লাফিয়ে আমার কোলে উঠে আমার শরীরের সাথে ওর মাথা ঘষতো। আমার প্রচন্ড ঘেন্না লাগা শুরু হলো ওর প্রতি। শান্তিতে আমি একটু ঘুমাতে পারি না, একদণ্ড কোথাও বসতে পারি না। অসহ্য অসহ্য। ওই এক চোখেও সে আমায় চোখের আড়াল হতে দেয় না। তার ওই পৈশাচিক ভালোবাসা আমার ভেতরের শয়তানকে আবার জাগিয়ে তুলল। একদিন পুরনো বাড়ির পাতাল ঘরে গেছি বউকে নিয়ে। সিঁড়িগুলো ভীষণ সরু, ন্যাওটা বেড়ালটা পায়ে পায়ে আসছে। পায়ে পা বেঁধে পড়তে পড়তে সামলে নিলাম নিজেকে, কিন্তু সামলাতে পারলাম না মেজাজটা। ধা করে একটা কুড়াল তুলে নিয়ে মারতে গেলাম হতচ্ছাড়া বেড়ালের মাথায়। বাধা দিল আমার বউ। কি করছেনটা কি? পাগল হয়ে গেছেন আপনি? এত বড় স্পর্ধা! আমায় বলে পাগল হয়ে গেছি। সমস্ত রাগ গিয়ে পড়লো বউয়ের উপর, অমানসিক রাগ। এবার সত্যি সত্যি আমি পাগল হয়ে গেলাম। কুড়ালটা মাথার উপর তুলে বসিয়ে দিলাম ওর মাথায়। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বের হলো। আর আমার স্ত্রী একটাও শব্দ না করে ওখানেই পড়ে গেল। এটা এটা আমি কি করলাম? কি করলাম এটা? একমাত্র যে আমায় সহ্য করতো তাকে আমি মেরে ফেললাম। এটা আমি কি করলাম? এটা আমি কি করলাম? সমস্যাটা হলো লাশ নিয়ে। প্রতিবেশীদের চোখ এড়িয়ে এই লাশ বাইরে নিয়ে যাওয়া অসম্ভব। ধরা পড়ে যাব। তাহলে তাহলে কি লাশটা কুচি কুচি করে কেটে ফেলে দিব? নানান চিন্তা মাথায় ঘুরতে লাগলো। এই পাতাল ঘরেই তো একটা কবর খুঁড়ে পুঁতে ফেলা যায়, অথবা বাড়ির পিছনে কোতে ফেলে দেই। ওটা তো অনেক গভীর। নয়তো একটা কাঠের বাক্স বানিয়ে তার মধ্যে করে লাশ বাইরে নিয়ে কোথাও চালান করে দিই। এরকম ৭-৫ ভাবতে ভাবতে হঠাৎ বিদ্যুতের মতো আরেকটা উপায় মাথায় আসলো। তাই করলাম। এই পাতাল ঘরের দেয়ালের মধ্যে রক্ত মাখা দেহটা খাড়া করে দাঁড় করিয়ে ইট দিয়ে গেঁথে ফেললাম। নতুন প্লাস্টার করে দিলাম, ঠিক যেন মধ্যযুগে সন্ন্যাসীদের দেয়ালে সমাধি দেয়া হতো। এই ঘরটাতে কোনো এক সময় একটা ফায়ার প্লেস ছিল, পরে ইটের দেয়াল করে প্লাস্টার করা হয়েছিল। এই জায়গাটা এইভাবে কাজে লেগে যাবে ভাবিনি কখনো। নিজেই নিজের বুদ্ধির প্রশংসা করলাম আর বললাম, ওরে কি বুদ্ধি রে, যাক বুদ্ধির জোরে বেঁচে গেলাম। একটা কাজ বাকি রইল, ওই 4 পেয়ে শয়তানটাকে শেষ করতে হবে। আমার এই অবস্থার জন্য ওই এক চোখা বেড়ালটাই দায়ী। ওটাকে শেষ না করতে পারলে আমি শান্তি পাবো না। কিন্তু বুঝতে পারলাম ওই বেড়াল শয়তানি বুদ্ধিতে মানুষের উপর দিয়ে যায়। বোধহয় আমার ভয়ে কোথাও গা ঢাকা দিয়েছে। আচ্ছা, খুন করার পরেও এতটা ফুরফুরে লাগতে পারে? বহুদিন পর বিছানায় এলিয়ে দিলাম শরীরটা। দু চোখে তখন আমার রাজ্যের ঘুম। এত আরামে ঘুমোইনি বহুদিন। 3টা দিন কেটে গেল। আমার মনের অবস্থা স্বাভাবিক হতে লাগলো। আমার জীবনের সবচেয়ে ভয়প্রদ রাক্ষসটাকে আমি নিজেই এত ভয় দেখিয়েছি যে সে আর এমুখ হচ্ছে না। আমার স্ত্রীর অন্তর্ধান নিয়ে কিছুটা
শোরগোল উঠেছিল বটে। লোকজনে খুঁজোখুঁজি করলো, আমিও খুঁজলাম, কিন্তু কেউ কিচ্ছুটি হদিস পেল না। মনে হলো আর কিছুই আমার আনন্দে ব্যাঘাত ঘটাতে পারবে না। যে জঘন্য অপরাধ আমি করেছি তা নিয়ে মনে একটু খচখচানি ছিল। হ্যাঁ, সেটা ছিল, এখন আর নেই। 4 নম্বর দিন বাড়িতে পুলিশ এলো। হ্যাঁ, এটা তো ভাবিনি। বলল, আমাদের কাছে খবর আছে কয়েকদিন আগে এখান থেকে এক মহিলা উধাও হয়ে গেছে। এরকম শহরের মাঝখান থেকে একটা জলজ্যান্ত মানুষ উবে যাবে আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো, তা তো হয় না। এবারের খানা তল্লাশি হবে, এই এলাকা তন্ন তন্ন করে খুঁজবো আমরা। পুলিশ অফিসার ও তার সাঙ্গ পাঙ্গরা 1 ইঞ্চিও বাকি রাখলো না। আমি সঙ্গেই রইলাম, একটুও বুক কাঁপলো না আমার। এমনকি পাতাল কুঠুরিটা আমি নিজেই দেখিয়ে নিয়ে এলাম। মনে মনে কি হাসি যে হাসলাম আমি। ওরে, দেয়ালটার পাশ দিয়ে হাঁটাহাঁটি করলো বহুবার। আমি কোমরে হাত দিয়ে ভারী কৌতুকের সাথে দেখতে লাগলাম তাদের কাণ্ড কারখানা। ঘন্টা খানেক এইভাবেই চলল। অবশেষে পুলিশ অফিসার ক্ষান্ত দিল, বুঝলো এখানে দেখার মতো আর কিছু নেই। তারপর যখন মুখ চুন করে ওরা চলে যাচ্ছে, বিজয় উল্লাসে ফেটে পড়লাম আমি। আমার মাথায় আবার পোকা নড়ে উঠলো। পুলিশ সহ এতগুলো মানুষকে বোকা বানানোর খুশিতে কি সব যে আবোল তাবোল বকতে লাগলাম। হঠাৎই নিজের বাড়ির ভূয়সী প্রশংসা করতে লাগলাম। বললাম, এরকম মজবুত বাড়ি এই তল্লাটে আর দ্বিতীয়টা পাবেন না স্যার। আমি বড়ই ভাগ্যবান যে এমন একটা বাড়িতে আমি বাস করি। এই দেয়ালগুলো দেখেছেন কিরকম মজবুত? দেখুন 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 না, সলিড। আনন্দের আতিশয্যে আমার লাঠিটা দিয়ে দেয়ালে টোকা দিতে লাগলাম। বুঝতে পারিনি কি চরম ভুল করছি আমি। যে বিভীষিকাময় অদৃষ্ট ভেবেছিলাম দূর হয়েছে এই লাঠির টোকায়, সে যেন হঠাৎ জেগে উঠল। লাঠির টোকার শব্দ এখনো মিলিয়ে যায়নি, হঠাৎ ওই দেয়ালের মধ্যে থেকে একটা কান্নার শব্দ ভেসে এলো। মানুষের গলার স্বর নয় এটা, যেন শয়তানের অবৈধ সন্তান এই পৃথিবীতে সদ্য ভূমিষ্ঠ হয়ে আর মোরা ভেঙে কাঁদছে, আর সেই কান্নার রোল হিমস্রোত বইয়ে দিচ্ছে জীবন্ত মানুষের রন্ধ্রে রন্ধ্রে। কান্নাটা এবার পৈশাচিক ভূপানির দিকে পাক নিল। হাওয়ায় দমকের মতো উপর নিচ হয়ে সেটা একটা চিৎকার হয়ে গেল, যেন দেয়ালের পিছনে থাকা এক ভয়ানক জীব ভেঙে বেরিয়ে এসে ছারখার করে দিতে চায় সবকিছু। আমার পা পিছলে গেল। ওই ডাকের উৎস কি? টলতে টলতে পিছনে দেয়ালে পিঠ দিয়ে টাল সামলালাম। সিঁড়ির উপর দাঁড়ানো পুলিশ অফিসার ও তার সহকর্মীরা বিদ্যুৎ স্পৃষ্টের মতো ঘুরে দাঁড়ালো। ডাকের বিভৎসতায় তারাও কিছুটা চমকে গিয়েছিল। ভয় কাটিয়ে সম্বিত ফিরে পেতে সময় লাগলো খানিকটা। তারপরই দ্রুত পায়ে তারা নিচে নেমে এলো। অফিসার হাঁক পারলেন, এই তো দেয়ালের পিছন থেকে আসছে না আওয়াজটা? এই, এদিকটা ভেঙে ফেলো তো, সাবলানো, তাড়াতাড়ি করো। বার চারেক আঘাত হানার পর ঝুরঝুরিয়ে পড়ে গেল প্লাস্টারটা। আমার চোখ পড়ল দেয়ালের ভিতরে, আর মনে হলো এর থেকে বিভৎস কুৎসিত দৃশ্য আমি আগে কখনো দেখিনি। আমার মৃত্যু হলে ভালো হতো, এই তো মৃত্যু
মৃত্যু এসে দাঁড়িয়েছে সিঁড়ির উপর, তেড়ে আসছে আমাকে গ্রাস করতে। ভিতরে দেখলাম বসানো রয়েছে আমার স্ত্রীর মরদেহ। দেহে ভালোই পচন ধরেছে। লাশ পচা গন্ধে পুরো ঘর মোমো করে উঠল। এ যেন কদর্য হার হিম করা এক প্রদর্শনী, যার পর নাই মজা পেয়ে হাসছে। মৃতদেহের মাথার উপর আছে আমার নিয়তি, আমার জীবন, যার কারণে ধ্বংসস্তূপ হয়ে গেছে। অর্ধেক খসে পড়া খুলির উপর বসে আছে বিড়ালটা। সবুজ চোখ জোড়া এখন লালচে। সেও ভারী মজা পেয়েছে যেন। আমার চালে আমাকেই কিস্তিমাত দিয়ে যেন বলছে, খুন করে সবসময় পার পাওয়া যায় না। এই বিড়ালটা কখন প্লাস্টারে ঢুকলো আমি টেরই পাইনি। এই কয়েক দিন এটা এখানেই ছিল মৃতদেহের সাথে। না, এটা বিড়াল হতেই পারে না। এটা দুঃস্বপ্ন বই আর কিছুই নয় আমার জন্য। আমার এই গভীর ভাবনায় ছেদ পড়ল অফিসারের কণ্ঠে। বারে বৃদ্ধ ঘুঘু, কি অসাধারণ ফন্দিটাই না এঁটেছিলে, কিন্তু এখন তোমার ফাঁসি হবে। আমি বাধা দিলাম না। বাধা দেওয়ার মতো শক্তি নেই আমার শরীরে। এলিয়ে পড়লাম। আমার দেহ যখন টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে সিঁড়ি দিয়ে, বেড়ালটা আবার ডেকে উঠল। আমার মনে হলো ওটা ডাক নয়, ওটা হাসির আওয়াজ, যেন বলছে, বাপ বাপকেও ছাড়ে না।